আসসালামু আলাইকুম সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি সুলতান নীর, প্রফেশনাল ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার এবং সেই সাথে ফাউন্ডার ক্রিয়েটিভ ক্যারিয়ার স্কুল এবং লার্নিং ইজ ফর টুমরো। আমরা ফ্রাইডেতে করে একটা সেশন করি, আপনারা জানেন, যে প্রশ্নোত্তর পর্ব থাকে এবং নানান বিষয় নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করেন এবং আমি আমার পার্সপেক্টিভ থেকে উত্তর দেই। তো গত শুক্রবার আলামিন ভাই আমাদের ক্রিয়েটিভ ক্যারিয়ার স্কুলের যে কমিউনিটি আছে এখানে অ্যামেজিং একটা প্রশ্ন করেছেন। যদিও উনি হাসতে হাসতে করেছেন, বাট প্রশ্নটা খুবই সমৃদ্ধ এবং এটা আমার মনে হলো যে সবার সাথে শেয়ার করা দরকার। তো ওনার প্রশ্নটা ছিল আহ, যে ভাই, আপনি তো প্রতি শুক্রবারই দেখি যে এরকম কিউএনএ সেশন করেন, বাট আমি কোনো প্রশ্ন খুঁজে পাই না। আমি কি প্রশ্ন করব এটাই বুঝি না। তো এটা আমাদের অনেকেরই সমস্যা, মানে আমারও সমস্যা ছিল যে কি বলবো বুঝতে পারি না। ওনার আরেকটা প্রশ্ন ছিল যে আজকে একটা প্রশ্ন পেয়েছি সামহাও, সেটা হচ্ছে যে আমরা কিভাবে সেলসে কমিউনিকেশনটাকে বাড়াতে পারি। বাট অ্যামেজিংলি ওনার এই দুইটা প্রশ্ন, এই দুইটা প্রবলেমই কিন্তু আমার কাছে সিমিলার মনে হয়েছে এবং দুটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি আমরা চিন্তা করি এইভাবে, আহ, যে প্রশ্ন করতে না পারাটা বা প্রশ্ন খুঁজে না পাওয়াটা কিন্তু সেলস বা কমিউনিকেশনের সাথে অনেক বেশি রিলেভেন্ট, অনেক বেশি যায়। এটা আমি আস্তে আস্তে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি কিভাবে। তো আমরা প্রথম প্রশ্নের উত্তরে চলে যাই। প্রথম প্রশ্নটা ছিল যে কি প্রশ্ন করবো আমি সেটাই জানি না, সেটাই বুঝতে পারি না। তো এটার জন্য আমার মনে হয় যে আমি পার্সোনালি চারটা প্যারামিটার ফলো করি, চারটা স্টেজ ফলো করি, যেগুলো আমাকে প্রশ্ন এনে দেয়, আমার ব্রেইনটাকে প্রশ্ন তৈরি করার একটা ক্ষমতা দেয়। তো এটার প্রথম যে প্যারামিটার সেটা হচ্ছে যে নলেজ গ্যাদার করা। নলেজ গ্যাদার করা বলতে বোঝাচ্ছি যে যে বিষয়ে আমার প্রশ্ন আসা উচিত, যেটা আমি আসলে জানি না যে কোন বিষয়ে প্রশ্ন আসা উচিত, কারণ র্যান্ডমলি আমরা কিন্তু বিভিন্ন জায়গায় এঙ্গেজড হচ্ছি এবং সেই প্রত্যেকটা সেক্টরের নলেজ গ্যাদার করা ডিফিকাল্ট আমাদের জন্য হয়তোবা, বাট অত ডিফিকাল্টও না যদি আমরা রেগুলার নিজেদেরকে আপ টু ডেট রাখি, যদি আমরা রেগুলার নিজেদেরকে এঙ্গেজ রাখি বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করার জন্য। তো নলেজ গ্যাদার করা এটা খুব ইম্পর্টেন্ট, আমি আপনাদের এক্সাম্পল দিয়ে বোঝাবো একটু পরে। সেকেন্ড যে পয়েন্টটা, যে প্যারামিটারটা, সেটা হচ্ছে ডিপ থিঙ্ক করা। ডিপ থিঙ্ক করা মানে একদম যে চিন্তাটা আমার মাথায় আসছে, এই চিন্তাটা জি ভাই লেভেলে না রেখে এটা একদম অভ্যন্তরের ভেতরে চলে যাওয়া, যে একদম ডিপ থিঙ্ক করে এটাকে আহ, ভালোভাবে গবেষণা করে বের করে নিয়ে আসা যে আসলে জিনিসটা কি হচ্ছে, সত্য মিথ্যা যাচাই করা। এরপরে আরেকটা থিঙ্কিং স্টেজ আছে যেটা আমরা থার্ড প্যারামিটার হিসেবে বলছি, সেটা হচ্ছে অ্যাডভান্স থিঙ্কিং করা, যে এই থিঙ্কিংটা তো আমার বর্তমান ঘেরা, এই থিঙ্কিংটা তো আমার এখনকার সিচুয়েশন ওয়াইজ আমি হয়তো বা চিন্তা করলাম, বাট এইটার ফিউচারে আর কি কি ফ্রেজ আসতে পারে, এটার ফিউচারে আর কি কি সার্কামস্টেন্সেস আসতে পারে, সেটাও আমাকে কিন্তু এখনই চিন্তা করে রাখতে হবে। আর চার নাম্বার যেটা হচ্ছে আউটকাম, সেটা হচ্ছে অ্যানালাইজ করা। অ্যানালাইসিস ইম্পর্টেন্ট, যেটা আমরা রিসার্চে করি, যে আমরা এত এত ডাটা কালেক্ট করলাম, ফাইনালি যদি আমার ব্রেনটাকে একটা ডিসিশন মেকার মেশিনে পরিণত না করি, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের সব ইনফরমেশনগুলো ওই স্পেসের মতো খুচরা খুচরা ভাবে ভাসতে থাকবে, ফ্লোট করতে থাকবে, এটার কোনো আউটকাম আসবে না। তো অ্যানালাইসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবগুলো ডাটা কালেক্ট করার পরে আমরা একটা অ্যানালাইসিস, কি বলবো, এটাকে অ্যাসেসমেন্টে চলে যাব। অ্যাসেসমেন্টে চলে যাব, অ্যানালাইসিস করে বের করবো যে একটা আউটকাম, একটা সমাধান বের করতে হবে। এখন আসেন আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে কেন এই জিনিসগুলো প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। ধরেন আমরা আহ, একটা ফেসবুকে পোস্ট দেখলাম যে অমুক দেশ অমুক দেশকে আহ, রাসায়নিক অস্ত্র দিয়ে হামলা করেছে। সঙ্গত কারণেই আমি স্পেসিফিক কিছু ওয়ার্ড ইউজ করছি না, আপনারা বুঝে নেন আর কি। তো এটার আহ, আমরা কি করছি, পড়লাম, আরে জোস, আরে বাস, আরে কি করছে, আরে তো শেষ, মাতামাতি শুরু করে ফেললাম, শেয়ার করা শুরু করে ফেললাম, কমেন্ট করা শুরু করে ফেললাম, বাসায় বাবাকে বলছি, বাসায় মাকে বলতেছি, বাইরে গিয়ে ফ্রেন্ড সার্কেলকে বলতেছি, চায়ের দোকানে বলছি, ভাই যুদ্ধ তো লেগে গেছে ভাই, শেষ, এই অমুক দেশ তমুক দেশটা একদম শেষ, নাচাগার করে ফেলছে। তো এখন এই যে বিষয়গুলা, এই বিষয়গুলোর জন্য আমার নলেজটা কোথায় প্রয়োজন? নলেজটা আমার এখানে প্রয়োজন যে আসলে একটা রাসায়নিক অস্ত্রের ক্যাপাবিলিটি কি, সেটা কি করতে পারে এবং সেটা মানুষ কখন ইউজ করে। হ্যাঁ, এই নলেজটা আমার মধ্যে কিন্তু নাই। না থাকার কারণে এটাকে আমি ওই দা দিয়ে কোপাকপির মতো একটা সিচুয়েশন মনে করছি। আপনি চিন্তা করেন,
আহ, নাগাসাকি হিরোশিমাতে যে রাসায়নিক আক্রমণ হয়েছিল, এখনকার মডার্ন যে রাসায়নিক অস্ত্র সেগুলো কিন্তু তার থেকে হাজার গুণ বেশি পাওয়ারফুল। ঠিক আছে? তো এটা যখন কোনো জায়গায় লঞ্চ হয়, কোনো জায়গায় আপনার পতিত হয়, ইনস্ট্যান্টলি চুটকি বাজায় আপনার ধরেন যে আশেপাশের রেডিয়াসের 5 থেকে 10 কিলোমিটারের মানুষজন হাওয়া হয়ে যায়, একদম নাই, ভ্যানিশড, বার্নড আউট। তারপর যেহেতু এটা রাসায়নিক একটা অস্ত্র, আপনাদের হয়তো মনে আছে যে ডাইনোসর কেমনে বিলুপ্ত হয়েছিল। একটা প্রায় 15 থেকে 20 কিলোমিটার আয়তনের একটা পাথর এসে পড়ছে, মানে অ্যাস্ট্রয়েড এসে পৃথিবীতে পড়ছিল, এবং তারই অনেক বিশাল ফলস্বরূপ হিসেবে ডাইনোসর প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। কেমনে হয়েছে আপনি গুগল করে দেখেন। সো ওইটা কোনো অস্ত্র ছিল না, ওটা জাস্ট একটা পাথর ছিল, একটা পাথর। ওটার কোনো ক্যাপাবিলিটি ছিল না, শুধু এসে পড়ছে। আর এটা তো অস্ত্র। তারপরে কি হয় গল্পটা শোনেন। তারপর যখন এটা ব্লাস্ট হয়, এরপরে আপনার আহ, আরো মনে হয় প্রায় 10-20 কিলোমিটার পর্যন্ত শক ওয়েভ যেটা আছে এটা এক্সপ্যান্ড করে। তারপর যেটা হয় যে এটার যে ধোঁয়া, এই ধোঁয়ায় পুরো দেশ ঢেকে যাবে, কোনো সূর্যের মুখ আপনি দেখবেন না কতদিন পর্যন্ত, নোবডি নোজ। এই ধোঁয়াটা কিন্তু নর্মাল ধোঁয়া না, এই ধোঁয়াটা হচ্ছে রাসায়নিক টক্সিক। এটা রাসায়নিকভাবে টক্সিক, প্রচুর টক্সিক। এই ধোঁয়াটা মিশছে আমাদের বাতাসের সাথে, আপনি শ্বাস নিতে পারবেন না। এই যে অ্যাশ, এই যে ধূলিকণা যেগুলো আছে, এগুলো গিয়ে মিশবে আপনার পানির সাথে, এগুলো গিয়ে মিশবে আপনার জমিতে। সে জমিতে বছরের পর বছর কোনো ফসল হবে না। যে পানিতে মিশছে সে পানি যেই প্রাণী খাবে সে এমনি ডেড, অথবা সে নানান অসুস্থতার সম্মুখীন হবে, সে যেখানেই খাক না কেন। এবং যে দেশে ফেলা হবে আশেপাশের কয়েকটা দেশ মিলে এই ব্যাপারগুলো সাফার করবে, এবং সেটা কন্টিনিউয়াসলি বছরের পর বছর, এবং তাদের আগামী কয়েক প্রজন্ম বিকলাঙ্গ এবং বিভিন্ন ডিফেক্টিভ অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জন্ম হতে পারে। সো এই যে একটা ইফেক্ট, আপনার কি মনে হয় যে এখনকার পরিস্থিতি এই লেভেলের মতো, এই লেভেলে আক্রমণ করার মতো হয়েছে? না, হয় নাই। তো সেই ক্ষেত্রে এই নলেজটা যদি আমার না থাকে, আমি এটাকে সত্যি বলে মনে করছি, আমি এটাতেই জিভাই জিভাই করছি। বাট যখন আমার এই নলেজটা আমার থাকছে এবং এই ডিপ থিঙ্ক করছি, যে এই নলেজ নিয়ে আমি যখন থিঙ্ক করছি, যে ডিপ থিঙ্কিং, যে এখন কি ওই পরিস্থিতি আসলেই হয়েছে, দেশগুলোর মধ্যে কি আসলেই এই লেভেলের মারামারি চলে আসছে যে এইরকম একটা রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতে হবে? না, এটার উত্তর হবে না। অ্যাডভান্স থিঙ্কিং, যে আমাদের এখনকার যে ইস্যু নিয়ে ব্যাপারগুলো হচ্ছে, এটা কি আগামী ফিউচারে এই লেভেলে যেতে পারে? সেটা উত্তর হয়তো বা হ্যাঁ হতে পারে। সেই বিষয়ে আমার কনসার্ন হতে হবে, সেই বিষয়ে আমার সতর্ক থাকতে হবে এবং মানুষকে সতর্ক করতে হবে। মানে এখন কিন্তু এটা ফেক একটা নিউজ, যেটা নিয়ে আমি অনেক বেশি মাতামাতি করেছিলাম। অ্যানালাইসিস আমার এটাই বলে। সো এখন আমি কি করব, এটা নিয়ে আমি নিশ্চুপ থাকবো, নীরব থাকবো, এটা নিয়ে আমি কোনো রিউমার ছড়াবো না। সো এটা একটা ব্যাপার গেল। যদি আরেকটা এক্সাম্পল দেই, ধরেন আপনি ফাইবারে কাজ করেন বা আপওয়ার্কে বা কোনো একটা মার্কেট প্লেসে কাজ করেন। আপনি কাজ করছেন, আপনার ক্লায়েন্ট আছে, ভালো আপনার পসার আছে, অর্ডার আসছে, বিন্দাস, খুব ভালো আছেন, ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন, যে না ফাইবারে আমি আছি, ফাইবারে আমি ভালো করছি, কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়, কিভাবে ফ্রিল্যান্সার হওয়া যায়। বাট এখানে নলেজ গ্যাদারটা আপনি করেন না। যে নলেজ গ্যাদারটা হচ্ছে, আপনি জানছেন না যে বাকি ফাইবার ফ্রিল্যান্সারদের আসলে মার্কেটে কি অবস্থা, মার্কেট প্লেস ইট সেলফের কি অবস্থা, এই মার্কেটটা কতটুকু সাস্টেইনেবল, হ্যাঁ, ফর দ্য লং রান। এই যে অ্যাডভান্স থিঙ্কিং এ এটা আসলে আমার জন্য সেফ কিনা, বা আমাকে অল্টারনেটিভ কোনো চিন্তা করতে হবে কিনা, বা অল্টারনেটিভ কোনো কিছু ইউজ করতে হবে কিনা। সো এই জিনিসগুলো যখন আপনি থিঙ্ক করছেন, অ্যানালাইসিস করে, আপনার মনে অনেক প্রশ্নর উদয় হবে, যেগুলো আপনি ডেফিনেটলি অনেকগুলো আপনি নিজেই সলভ করতে পারবেন, অথবা অনেকগুলো আপনি রিসার্চ করে সলভ করতে পারবেন। কিছু প্রশ্ন আছে যেগুলো আপনি সলভ করতে পারবেন না, বা যে সমস্যাগুলো নিয়ে সন্দিহান, প্রশ্নগুলো নিয়ে আপনি চিন্তিত, সেগুলো চাইলে যারা এক্সপার্ট আছেন তাদের সাথে আপনারা শেয়ার করতে পারবেন। সেখান থেকে আপনি আমাকে আমার যে এক্সপার্টিস আছে বা আমার সাথে আপনার যে সম্পর্ক, সেটার বেসিসে আপনি আমাকে কিছু প্রশ্ন করতেই পারেন। তো সেই প্রশ্নগুলো এইভাবে করে। তো এখন আসেন সেলস নিয়ে একটু কথা বলি। সেলস নিয়ে কথা বলতে গেলে আপনি বলেছেন যে সেলসের সাথে কমিউনিকেশন, আসলে সেলসের সাথে কমিউনিকেশনের কোনো সম্পর্ক নাই। কারণ কি? কারণ সেলসের সাথে পৃথিবীর প্রত্যেকটা বিষয়েরই সম্পর্ক। আমরা সেলস বলতে বুঝি একজন দোকানদার, তার একটা প্রোডাক্ট আছে অথবা একটা সার্ভিস আছে,
সেটাকে বিক্রি করাকে আমরা সেলস বলি। বাট আমি সেলস বলতে যেটা বুঝি সেটা হচ্ছে কনভার্ট করা, একটা নেগোসিয়েশনের মাধ্যমে ক্লায়েন্টে রূপান্তর করা। একে একে আমি বলছি কনভার্সন, একে আমি বলছি সেলস। এটাকে আমরা সেলস বলছি, যে কোনো কিছু কনভার্ট করা। আপনি চিন্তা করেন যে আপনি আপনার বাবাকে বলছেন, বাবা ল্যাপটপ লাগবে, ভার্সিটিতে প্রেজেন্টেশন করতে হয়, একটা ভালো গ্রাফিক্স কার্ডের ল্যাপটপ ছাড়া আমি তো আসলে প্রেজেন্টেশন করতে পারবো না, কারণ এটা প্রয়োজন। পিপিটি বানাইতে হলে অবশ্যই হাই এন্ডের একটা গ্রাফিক্স কার্ড লাগবে, তো এরকম আমাকে একটা 1 লাখ টাকার ল্যাপটপ তোমাকে কিনে দিতেই হবে, না হলে তো আমি ভার্সিটি ফেল করবো, আমার তো কোনো উপায় নাই। তুমি যদি না দাও এখন কি করবো, এটা ভার্সিটির নিয়ম, প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টটা বানাতেই হবে, তো এই জন্য গ্রাফিক্স কার্ড ছাড়া হবে না বাবু। তো এই যে আপনি আপনার বাবাকে কনভিন্স করছেন, তো এই কনভিন্সিং যে ব্যাপারটা, এইটাই হচ্ছে আপনার একটা সেলস কমিউনিকেশন। আপনি তাকে কনভার্ট করার চেষ্টা করছেন সেলসে। এখানে আমরা মনে করছি যে ওই ল্যাপটপের দোকানদার হয়তো বা সেলসম্যান, সে সেলস করছে না, তার সেলসের ব্যাপারটা পরে আসছে, আগে আমি সেল করছি, এখানে আমি আমাকে সেল করছি। আপনার বাবা হয়তো বা বসকে গিয়ে বলছে যে স্যার একদিনে ছুটি দেন, বাচ্চাটা একটা ল্যাপটপ কিনতে ঢাকা যাইতে হবে, এখানে তো অত ভালো ল্যাপটপ পাওয়া যাচ্ছে না, তো বুঝেনি তো নতুন ভার্সিটিতে পড়ে সে, এখন তাকে একটা ল্যাপটপ কিনে না দিলে সে হয়তো বা রেজাল্ট ভালো করতে পারবে না, সারা জীবন আমার মতো চাকরি করবে অল্প পয়সার, তার তো ফিউচারটা আছে স্যার, দেখেন একটু আমাকে ছুটি দেন, আমার জন্য খুবই উপকার হয়। এখানে আপনার বাবা সেলসম্যান বসকে কনভার্ট করছে, তার যে স্পিচ, তার যে অ্যাপ্রোচ, সেটাকে রাজি করানোর জন্য। এখানে আমরা সবাই কিন্তু সেলসম্যান, এবং এই সেলসম্যান হওয়ার জন্য কমিউনিকেশন এর কোনো বিকল্প নাই, এবং কমিউনিকেটিভ হওয়ার জন্য উপরে যে 4টা প্রশ্ন করলাম এর কোনো বিকল্প নাই। এখন ধরেন যে আপনি কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট, হ্যাঁ, এর সম্পর্কে আপনার কোনো নলেজ নাই, প্রথম কথা বললাম, এর সম্পর্কে আপনি ডিপ থিঙ্ক করেন নাই, এর সম্পর্কে আপনি অ্যাডভান্স থিঙ্কিং করেন নাই, এর সম্পর্কে আপনার কোনো অ্যানালাইসিস নেই বা অ্যাসেসমেন্ট নাই, আপনি এটা আপনার ক্লায়েন্টকে কিভাবে সেল করবেন? কিভাবে সেল করবেন? আপনি যখন জানতেছেন যে আমি একটা প্রোডাক্ট সম্পর্কে ইন ডিটেল জানছি, এটা কমিউনিকেশনের ভাষায় আপনি তখন বলবেন যে আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে যখন আপনি একটা ভালো আইডিয়া গ্যাদার করছেন, ভালো কনসেপ্ট গ্যাদার করছেন, ভালো নলেজ গ্যাদার করছেন, আপনার ক্লায়েন্টকে করার মতো প্রশ্ন আছে, এমন প্রশ্ন মাথায় আছে যে এই প্রশ্নটা করলে ক্লায়েন্ট ওইখানে কাইট হয়ে যাবে, সে আর কোনো উত্তর দিতে পারবে না, তখন সে ধাঁধায় পড়ে যাবে যে কথাটা তো ঠিকই বলছে, আল্লাহ এটা তো আমার নাই। তারপরে যখন আপনি ক্লায়েন্টের পেইন পয়েন্ট অ্যানালাইসিস করতে পারছেন, যখন বার করতে পারছেন যে তার সমস্যাটা কি, এবং আপনি এটা বুঝতে পারছেন যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস ইভেন আপনি কিভাবে সেই সমস্যাটা সলভ করতে পারছেন অনেক ইজিলি, এবং এটার জন্য আপনার কাছে একটা অ্যামেজিং স্পিচ রেডি করা আছে, তখন আপনার ক্লায়েন্টটা খুব সহজেই কনভার্ট হবে। এটাই হচ্ছে সেলসে কমিউনিকেশনের মূল যে একটা ধারা। এই 4টার প্যারামিটারের উপর বেস করেই সবকিছু হয়, এবং এক একজন সেলসম্যান, এক একজন মার্কেটার, এক একজন পার্সন, যারা আমরা সবাই সেলসম্যান সবার জায়গা থেকে, এক একভাবে সেটাকে হ্যান্ডেল করে। আপনি দেখবেন যে হাজব্যান্ডটা ওয়াইফকে হ্যান্ডেল করে একভাবে, আবার ওয়াইফরা যখন কোনো গিফট চায় তখন তারা হাজব্যান্ডকে হ্যান্ডেল করে একভাবে, আমরা বাচ্চাদেরকে হ্যান্ডেল করি একভাবে, আমরা টিচারদেরকে হ্যান্ডেল করি একভাবে। আপনি চিন্তা করেন যে আপনার টিচারকে আপনি কিভাবে ভুগিযোগী দিয়ে মানাইতেন, আপনি কিভাবে আপনার বাচ্চাকে ভুগিযোগী দিচ্ছেন বা কনভিন্স করছেন যে না এটা কিনে দেবো না পরে কিনে দেবো, আপনি আপনার ওয়াইফকে বা হাজব্যান্ডকে কিভাবে একটু কনভিন্স করছেন কোনো একটা কিছু করানোর জন্য, আপনার মাকে কিভাবে বলছেন যে আজকে একটু ভালো কিছু খেতে চাচ্ছেন যেন সে রান্না করে দেয়। সবাই আমরা সেলসম্যান আসলে, এবং এখানে এই 4টা প্যারামিটার সম্পর্কে আমরা যদি জানি, সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের ওই সেলসটা কনভার্ট হওয়ার চান্স অনেক বেড়ে যায়, অনেকটাই বেড়ে যায়। তো আশা করি আপনি এবং আপনারা উত্তরটা পেয়েছেন। তো এটা একটু বড় হয়েছে ভিডিওটা, বাট আমার কাছে মনে হয় যে এটা ইফেক্টিভ হবে কমিউনিকেশন এবং সেলসের জন্য। এই 4টা প্যারামিটার মাস্ট প্রত্যেকটা জায়গায়। আপনি এখনই ফেসবুকে যান, দেখবেন যে প্রত্যেকটা জায়গায় এই 4টা প্যারামিটার যদি আপনি মেজার করেন, দেখবেন প্রশ্ন ভেসে যাচ্ছে আপনার মনের মধ্যে, এবং সেই প্রশ্নগুলো আপনি করেও ফেলেন। প্র্যাকটিস করার মাধ্যমে এগুলো আসলে আপনি আয়ত্ত করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।